গল্প শহরের ভিড়ে, লেখনীতে তুহিনা পাখিরা। ব্যস্ত শহরের কোলাহলে হারিয়ে যাওয়া একবিংশ শতাব্দীর তরুণীটি হঠাৎ থমকে দাঁড়াল। দীর্ঘ 7 বছর পর ভালোবাসার মানুষটাকে নিজের সামনে দেখলে হয়তো তাই হবে, কিন্তু সেই মানুষটা এখনো নীরাকে দেখেনি। অন্তিম তখন ভিক্টোরিয়ার ছবি তুলতে ব্যস্ত। নিজেকে আড়াল করে একটু দূরে গিয়ে দাঁড়ালো নীরা। এত বছর পর মানুষটাকে দেখে মনে হলো মানুষটা হয়তো আগের মতো ওর জন্যই অপেক্ষা করছে। কিন্তু এত বছর পর এই সব ভাবা নীরার কাছে নেহাতি বোকামি ছাড়া আর কিছু না। আজ ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে নীরা বেরিয়েছিল ক্লান্ত বিকেলের এই দীর্ঘ পথে। এত বছরে কলের মানবের মতো চলতে চলতে ও ভীষণ ক্লান্ত। খুব ইচ্ছে করে নতুন করে আবার এই শহরের মাঝে হারিয়ে যেতে, কিন্তু সে আর কত হারাবে। দীর্ঘ 7 বছর তো এই শহরের মাঝে বিলীন হয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা সামনে তাকাতেই দেখল ওর ফ্রেন্ড ঐশী এসে দাঁড়ালো ওর কাছে। কি রে, অনেকক্ষণ? অন্তিমের দিকে একবার তাকানোর ব্যর্থ প্রচেষ্টা করে নীরা বলে উঠল, না, এই তো সবে কিছুক্ষণ হলো। ঐশী বেশ এক্সাইটেড হয়ে বলল, তো দাঁড়িয়ে রয়েছি কেন, চল। শোন, প্রথমে কিন্তু আমরা ভিক্টোরিয়ার ভিতরটা ঘুরব, তারপর সন্ধ্যার ব্যস্ত শহরটা দেখে বাড়ি ফিরব। নীরা অতি সন্তর্পণে চারিদিকটা দেখে নিল। না, অন্তিম নেই, হয়তো চলে গেছে। ঐশীর কথায় ধ্যান যেতেই বলল, আচ্ছা। নীরাকে বলে ঐশী টিকিট কাটতে চলে গেল। নীরা সেইখানেই দাঁড়িয়ে রইল। আগে অন্তিমের সঙ্গে প্রায় আসতো এখানে। আজ এত বছর পর এখানে এসে আবারও যে ওর সাথে দেখা হবে তা নীরা ভাবেনি। একটা ফোন কল অ্যাটেন্ড করে আবারও সেই একই জায়গায় এসে দাঁড়ালো অন্তিম, যেখানে সে কিছুক্ষণ আগেও ছিল। পরন্ত বিকেলের আলোয় এই জায়গায় ছবি তুলতে তার বেশ ভালোই লাগছে। সামনে দুজন বিদেশিকে দেখে তাদেরও কটা ছবি তুলে নিল। পুরো এরিয়াতেই খুব সুন্দর সুন্দর থিম রয়েছে, যা ক্যাপচার করতে না পারলে অন্তিমের জীবনটাই যেন বৃথা। হঠাৎই ক্যামেরার লেন্সে এক তরুণীকে দেখে থমকে গেল অন্তিম। দেখে মনে হলো নীরা। নীরা তখন অন্যদিকে তাকিয়েছে। নীরার দিকে আস্তে আস্তে এগিয়ে গেল অন্তিম। নীরার পিছনে দাঁড়িয়ে অন্তিম ডেকে উঠল, এক্সকিউজ মি। নীরা, বলুন, বলে পিছনে ঘুরে ব্ল্যাক পাঞ্জাবি পরিহিত অন্তিমকে দেখে কি বলবে ভুলে গেল। একেবারে বাকশূন্য। ধূসর রঙা শাড়ি, চুলটা বিনুনি করে একপাশে এনে রাখা, কানে ছোট দুল, হাতে ঘড়ি। মুখে তার নেই কোনো আভিজাত্যের ছোঁয়া। কাঁধে থাকা ব্যাগটা এক হাতে খামচে ধরে দাঁড়িয়ে রয়েছে নীরা। অন্তিম যেন এই রূপে অভিভূত হয়ে গেল। সেও যেন বাকশূন্যের মতো নীরব হয়ে গেল। অনেক নীরবতার পর অন্তিম বলে উঠল, কেমন আছো? ঘুরতে বুঝি? তো একা একা এসেছ? এতক্ষণ গভীর আবেশে তাকিয়েছিল নীরা। এবার বেশ ধীরেই বলল, এখনো বদলাওনি না, সেই আগের মতোই। নিজে বললে কাউকে আর বলার সুযোগটাই দাও না। অন্তিম শব্দহীনভাবে হাসল। নীরার থেকে চোখ সরিয়ে বলল, এই তো আছি। ঠিক আগের মতোই বলতে পারো, আবার নাও পারো। ব্যস্ততা এর মাঝে একটু ফাঁকা তো বেরিয়ে পড়ি ভিক্টোরিয়া, কি কফি হাউস। তারপর এই ফটোগ্রাফি। বরাবরই তুমি খুব ভালো ছবি তোলো। নীরার কথায় অন্তিম সামান্য হাসল। বরাবরই ওর নীরার মুখে নিজের দোষ, গুণ দুটোই ভালো লাগে। কিন্তু নীরাকে ও বলল না। নীরা ওর হাতের ক্যামেরার দিকে তাকিয়ে বলল, সেই পুরানো ক্যামেরাটা এখনো আছে? ভালো আছে। অন্তিম ওর হাতের ক্যামেরাটা নীরার হাতে দিয়ে বলল, তুমি দেখো। নীরা ক্যামেরাটা দেখে বলল, বাহ, তুমি এত যত্নশীল, জানতাম না। অন্তিম সামান্য হেসে নীরার চোখের সিক্ত চোখের দিকে তাকিয়ে বলল, আমি বরাবরই যত্নশীল ছিলাম। কিন্তু যার বোঝা সে বুঝল না, হয়তো বা চেষ্টা করল না। নীরা অনুভূতিহীনভাবে হাসল। এর উত্তরে ওর কিছু বলাই উচিত না। কি হবে পুরনো পৃষ্ঠা নতুন করে বের করে এনে।
দিন শেষে কেই বা থাকবে? তাকে তো যেতেই হবে তার নীড়ে। কেউ নিশ্চয় তার অপেক্ষায় রয়েছে। ও কেন বাধা হবে? ও না হয় ওর কষ্টের নীড়েই রহিল। ক্ষতি কি? অন্তিম দীর্ঘশ্বাস ফেলে বলল, ও সব বাদ দাও। তা তোমার দিনকাল কেমন চলছে? সংসার, স্বামী। থেমে গেল অন্তিম। ওর নজর এখন নীরার সিঁথির মাঝে। কই সেখানে তো সিঁদুর নেই। তবে কি ওর স্বামী? না, আর কিছু ভাবতে পারল না অন্তিম। গভীর নিঃশ্বাস ফেলে কিছু বলতে যাবে তার আগেই ফোন বেজে উঠল নীরার। নীরা একবার অন্তিমের অবসন্ন মুখের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করল। ফোনের ওপারে থাকা মানুষের কিছু কথা শুনে অন্তিমের দিকে তাকিয়ে বলল, আসি। অন্তিমের ওকে যেতে দেবার কোনো ইচ্ছেই ছিল না, তবুও দিতে হলো। হাসি মুখে বিদায়। দেবে নাই বা কেন? ওর কি আছে ওর প্রতি কোনো নিজস্বতা? খাটে কি কোনো জোর ওর প্রতি? খাটে না তো। অপরদিকের মানুষটা সুযোগ দিলে নিশ্চয় থাকতো তার প্রতি কোনো জোর। সেই দিন কি অন্তিম কিছু ভুল বলেছিল? কাউকে ভালোবাসা কি ভুল? 7 বছর আগে চেনা জানা কফি হাউসের এক কর্নারের সিটে বসে অপেক্ষা করছিল অন্তিম। এই তো আর 10 মিনিটের মধ্যেই নীরা চলে আসবে। মেয়েটা সময় খুব প্যাঞ্চুয়াল। ওকে সন্ধ্যা 7টার সময় দেওয়া হয়েছে, মানে ও ঠিক সন্ধে 7টাতেই আসবে। 2-3 মিনিটের হেরফের হলেও হতে পারে, তবে 2 মিনিটের বেশি না। কি করে যে ও টাইম মেনটেন করে কে জানে। অন্তিমকে অপেক্ষা করিয়ে 10 মিনিটের জায়গায় আরও আধ ঘন্টা পর নীরা এসে হাজির হলো। বেশ উদাস ভঙ্গিতে এসে অন্তিমের সামনে চেয়ারটায় বসে একটু দম নিল সে। কোনোরকম আলাপচারিতা ছাড়াই নীরা বলে উঠল, কি বলার জন্য ডেকেছিলে বলো। অন্তিম মনে মনে কিছু কথা আউড়ে নিয়ে বলল, আমি কোথাও একটা শুনেছিলাম, ভালোবাসা আর বন্ধুত্ব যদি একজন মানুষের মধ্যে পেয়ে যাও তবে তাকে না হারানোর চেষ্টা করো। নীরা মুখটাকে গম্ভীর করে বলল, হঠাৎ এই সব বলার কারণ? অন্তিম হাসি মুখে বলল, এই রকম একজনকে পেয়ে গেছি। ভাবছ কে হতে পারে তাই না? সে তুমি। আমাদের এত বছরের বন্ধুত্ব কখন যে আমার কাছে ভালোবাসার রূপ নিল তা আমি বুঝতেই পারিনি। অন্তিম হয়তো আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু ওকে থামিয়ে নীরা বলল, আমাদের ভালোবাসা সম্ভব না। সরি, আসি। অন্তিম আবেগী গলায় বলল, এই কি বলছ? কেন সম্ভব না? নীরা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সব কেনর উত্তর হয় না। হতে নেই। অন্তিম ছলছল চোখে নীরার দিকে তাকিয়ে বলল, আমাকে কি সত্যিই কখনো ভালোবাসনি? নীরার উত্তর না পেয়ে অন্তিম হেসে বলল, সহস্রাব্দ অপেক্ষার প্রহর গুনব। সময় হলে তোমার চোখের ঘেটে যাওয়া কাজল নিয়েও আমার শহরের ভিড়ে এসো। নীরা অশ্রু চোখে খানিকক্ষণ অন্তিমের দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়াল, কিন্তু এগোলো না। অন্তিমের সামনে রাখা কফিটা ছো মেরে নিয়ে ঢকঢক করে খেয়ে দৌড়ে পালিয়েছিল সেই দিন। শহর জুড়ে আচমকা বৃষ্টি নামায় ঐশী ও নীরা পাশেই একটা ক্যাফেতে গিয়ে বসল। নিজেদের জন্যে কফি অর্ডার করল। এখানে মানুষের গুঞ্জন খুব কমই শোনা যাচ্ছে। হয়তো সকলে বাইরের ঝমঝম বৃষ্টি। আর এখানে 99.5 রেডিও মির্চির গান পুরোটাই সবাই উপভোগ করছে। শাড়ির জল ঝাড়তে ঝাড়তে ঐশী বলে উঠল, ধুর, এই অসময়ে বৃষ্টি কেন আবার? ভালো লাগে না। কি করবি? কিছু কিছু বিষয় অসময় ভালো। যেমন এই যে বৃষ্টি। একেবারে অসময় বৃষ্টি। মনে মনে বলল, যেমন সে। তার সঙ্গে হঠাৎই এত বছর পর দেখা, কথা বলা সবটাই অসময়। তুই একবার ভাব, ভেবে দেখ। এই আমরা কিনা একসঙ্গে বেরোলাম, তাও আবার 7টা বছর পর। আমি তো জাস্ট ভাবতেই পারছি না। ঐশীর কথায় সামান্য হাসল নীরা। সত্যিই তো কতগুলো দিন পর। না না, কতগুলো বছর পর। জীবনের সময়টাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা নীরা, আগে দেখা হলে আমার বিয়েতে আসতিস? তুই কি জানিস 3 বছর হলো আমার বিয়ে হয়েছে। সত্যি বলতে যেতাম না।
আমি চেনা কারোর কাছেই যাই না, কেউ আমার কথা জানে না। 3 মাস আগে তো হঠাৎ করেই দেখা হলো, শুধুমাত্র তোর কথা ফেলতে পারলাম না, তাই এলাম, বুঝলি। আর তোর যে বিয়ে হয়ে গেছে তা তো তোর হাতের শাখা পলা, মাথায় জলজল করা সিঁদুরই বলে দিচ্ছে। ঐশী কিছু বলতে যাচ্ছিল কিন্তু তখনই একজন কফি রেখে গেল। নীরা একবার ঐশীর মুখের দিকে তাকিয়ে কফিতে চুমুক দিল। কাকু নিজের ভুল বোঝার পর তোকে কত খুঁজেছে তুই কি জানিস? নিজের সন্তানকে সব বাবা মা খুঁজবে ঐশী, তিনিও খুঁজেছে। তবে আমার মায়ের সাথে কথা হয়েছিল হাতে গোনা 2বার। তবে নম্বরটা যে তুই দিয়েছিস তা আমি বুঝেছিলাম। তাহলে কেন বাড়ি ফিরছিস না নীরা? ঐশীর কথায় নীরা সামান্য হেসে বলল, মাও এই কথাই জানতে চেয়েছিল। যদিও বা পাশ থেকে বাবা কথাটা যে শিখিয়ে দিয়েছিল তা আমি বুঝেছিলাম। নীরার মুখের দিকে শান্ত চোখে তাকিয়ে গম্ভীর গলায় ঐশী বলে উঠল, এর উত্তরে কি বলেছিলি? কি আর বলবো, বলার তো আর কিছু নেই। তবে এটা সত্যি, তারা যদি আরো আগে যোগাযোগ করতো আমি তখন অভিমানে ফিরে যেতাম না। কিন্তু এখন সবটাই আলাদা। একা থাকতে থাকতে আমি মানুষটাই চেঞ্জ হয়ে গেছি। যে আমি একা ঘুমাতে পর্যন্ত ভয় পেতাম, সেই আমি এখন একা। না আগে কেউ, আর না পিছনে কেউ। এই তো বেশ আছি। আবার পুরনো মায়ের জড়াতে চাই না। কষ্টটা আর সহনীয় হবে না। না হয় দিন শেষে দীর্ঘশ্বাসটাই সঙ্গী। ঐশী একটা গভীর শ্বাস ফেলল। ওর তো নীরাকে দেখেই দম বন্ধ হয়ে আসে। সেখানে নীরার তো কষ্টের সীমা নেই। তবুও মেয়েটা কি সুন্দর হাসি মুখে ওর সঙ্গে কথা বলছে। তুই তো ওর কাছেও গেলি না। জানিস ঐশী, আমরা যাকে খুব করে চাই সব সময় তাকে পাই না। কোনো না কোনো ভাবে তাকে হারিয়ে ফেলি। যাকে জীবনে পাওয়া বারণ তার সামনে যেতে চাইনি, বুঝলি। সেই তো শহর জুড়ে কষ্ট নামবে। প্রয়োজন কি? তার থেকে আপন শহরের ভিড়ে হারিয়ে থাকাই ভালো। আচ্ছা নীরা, হতেই তো পারে সে এখনো তোর পথ চেয়ে রয়েছে। সে হয়তো তোর মতোই অপেক্ষা করছে। অনন্ত অপেক্ষা। এই শহরে কেউ কারোর অপেক্ষা করে না ঐশী। সবাই সবার মতো করে বেঁচে থাকতে শেখে। সেও সেইভাবেই আছে। আর আমিও। হয়তো যতটা ভালো থাকা নিজের ঝুলিতে দেখতে চেয়েছিলাম ততটা পাইনি। তবে কিছুটা পেয়েছি। এইটুকুতেই আছি, ভালো আছি। ঐশীর ফোনটা হঠাৎই টুংটাং শব্দে বেজে উঠল। নীরার দিক থেকে চোখ সরিয়ে ও ফোনটা রিসিভ করল। ওর হাসবেন্ড ফোন করেছে। নীরা কয়েক মুহূর্ত ঐশীর দিকে তাকিয়ে রইল। এই মেয়েটা স্বামী, সংসার নিয়ে বেশ গুছিয়ে ঘরকন্নার কাজ করছে। ছোটবেলা থেকে নীরার বেশ বই পড়ার শখ রয়েছে। মাঝে মাঝে কিছু লেখার মধ্যেও দেখেছে বহু লেখক লিখেছেন, ঘরকন্না পাতিয়া বসিয়াছে। এই কথাটা তখন থেকেই নীরার খুব ভালো লাগত। মুখে এক গভীর হাসির রেখা ফুটে উঠত। এখনো ওই ঘরকন্না শব্দটি ওর ভালো লাগে। তবে মুখে আর হাসি এসে ধরা দেয় না। এখন ওর জীবনের নিত্য সঙ্গী দীর্ঘশ্বাস। নীরার চোখ গেল বাইরের দিকে। এখনো বৃষ্টি হচ্ছে। জানালার সারসিতে জলের ধারা বয়ে চলেছে। বাইরে বৃষ্টির জন্যে রাস্তাটা অনেকটাই ফাঁকা। বেশিরভাগ লোকই দোকানের শেডের নিচে আশ্রয় নিয়েছে। বাইরের গার্ডেনের দিকটায় লাগানো ফুলগাছগুলো বৃষ্টির জলে ভিজে আরও মণিমুগ্ধকর হয়ে গিয়েছে। এফএম রেডিওতে তখন অনুপম দত্তের গান যেন এই আবহাওয়ার সাথে মিশে এক অভূতপূর্ব অনুভূতির সৃষ্টি করছে। কাল 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 কাল, কাল বৈশাখী আসুক, আমার আজ বৈশাখী আসুক। আকাশ জুড়ে। নীরা জানালার সারসিতে মাথা রাখল। আবেশে চোখ বন্ধ করে নিল। চোখের সামনে ভেসে উঠল আজ বিকেলে অন্তিমের বলা কথাগুলো। অন্তিমের চোখের দিকে আজও বেশিক্ষণ তাকাতে পারেনি। ওর ওই চোখ আজ 7 বছর পরও কিছু গভীর ক্ষত বহন করছে। আচ্ছা অন্তিম ভালো আছে নিশ্চয়। দীর্ঘ 7 বছর পর তার ভালো থাকার খোঁজ।
এই কথাটা অন্তিমকে করলে সে নিশ্চয় তাচ্ছিল্য এর হাসি হাসবে। কথাটা ভেবেই নীরার মুখেই দেখা গেল তাচ্ছিল্যের হাসির গভীর ক্ষত রেখা। কত ভালোবাসা এইভাবে হারিয়ে যায় এই শহরের ভিড়ে। এই শহরের ভিড়েই তাদের আবারও দেখা হয়। কেউ তাদের দেখে দূর থেকে দাঁড়িয়ে হাসে, কেউ বা তার প্রিয় মানুষটাকে দূর থেকে দেখেই খুশিতে কেঁদে ফেলে, কেউ বা তাকে না পাওয়ার কারণে বিধ্বস্ত হয়, কেউ বা আবার চিনেও চিনতে না পারার ব্যর্থ অভিনয় সামিল হয়। এইভাবেই হয়তো এখনো শহরের আনাচে কানাচে ভালোবাসাগুলো দীর্ঘশ্বাস ফেলে। শুধু তারা নায়ের পাশে শহরও প্রতিদিন দীর্ঘশ্বাস ফেলে। নিজের হৃদপাজরে বেড়ে ওঠা ভালোবাসাগুলোর সমাপ্তিতে শহরও তপ্ত নিঃশ্বাস ফেলে। ভালোবাসার মানুষগুলো সারা জীবন এই পৃথিবীতে থাকে না। তারা এই দুঃখগুলো থেকে মৃত্যুর পর নিষ্কৃতি পায়। কিন্তু শহর তো কখনো মরে না। তার মধ্যেই লুকায়িত থাকে অসমাপ্ত ভালোবাসার অসমাপ্ত অধ্যায়গুলো। কোথায় যাচ্ছ নীরা? নিখিলেশ বাবুর কথায় নীরা থমকে দাঁড়াল। নিখিলেশ সান্যাল সম্পর্কে নীরার বাবা। তিনি তার ছেলে মেয়েদের তুমি করেই বলেন। নীরা ঘর থেকে বেরিয়ে মাকে আসছি বলতে যাবে, তার আগেই তার বাবা তাকে ডেকে উঠল। আজ নির্ঘাত দেরি হয়ে যাবে যেতে। অন্তিম নিশ্চয় ওর জন্যে অপেক্ষা করছে। নিজের মনেই কথাগুলো বলে বাবার ঘরের দিকে গেল। ওর বাবাকে বাইরে থেকে দেখা যাচ্ছে। তিনি বিছানায় হেলান দিয়ে বসে রয়েছে। আজ রবিবার, বাবা বাড়িতেই রয়েছে। নীরা ঘরের ভিতরে ঢুকে দেখল নীরার মা ও দাদা ওইখানেই রয়েছে। কিছু বলবে বাবা? নিখিলেশ বাবু কিছু একটা দেখছিল মোবাইলে। সেই দিকে চোখ রেখেই বলল। কোথায় যাচ্ছ? নীরা সামান্য হেসে বলল, বাবা আজ না ছুটির দিন। সপ্তাহে একদিনই তো সময় পাই। তাই একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে কেবল ওই ছেলেটার সঙ্গে যেতে হবে? আর কোনো বন্ধু নেই? একদিন দেখলাম তুই তাকে মোড়ের মাথায় দাঁড়িয়ে হাত নাড়ছিস। আর কয়েকদিন আগে তো আমি হতবাক হয়ে গেলাম, ছেলেটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর আসছে। কি ভেবেছে আমি কিছু বুঝিনি। আরে শুধু আমি কেন, সবাই তো কিছু না কিছু বুঝতে পারছে। তুই তো আমাদের মান সম্মান কিছু রাখলি না। নীরা ওর দাদার কথায় হতবাক হয়ে গেল। ওর দাদা কি তবে ওকে সন্দেহ করছে? কিন্তু এটা তো পুরোপুরি সত্য না। নীরা ওকে ভালোবাসে। কিন্তু তা বলে অন্তিম ওকে ভালোবাসে কিনা তা তো ও জানে না। ইনফ্যাক্ট নীরা এখনো পর্যন্ত ওর মনের কথা অন্তিমকে জানায়নি পর্যন্ত। সম্পর্কটা বন্ধুত্বের মধ্যেই এখনো পর্যন্ত সীমাবদ্ধ। এটা তো নর্মাল ফ্রেন্ডও হতে পারে। তা কি ওর দাদা বোঝে না? তারও তো ইউনিভার্সিটিতে কত শত মেয়ে বন্ধু ছিল। এখনো অনেকের সঙ্গেই তার যোগাযোগ রয়েছে। ও তো তাদের নিয়ে ওর দাদাকে জড়িয়ে কিছু বলছে না। তবে ওর দাদা কিসের ভিত্তিতে এই সব কথা বলছে? নীরাকে চুপ থাকতে দেখে ওর দাদা আবারও বলে উঠল, ওই ছেলেটাকে বলে দিস নেক্সট টাইম যদি ওকে এখানে কোথাও দেখি পাড়ার ছেলেদের নিয়ে কিন্তু আমি ওকে বেধড়ক মারব। নীরা ভয়ে ভয়ে ওর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা আমি। ছেলেটাকে নীরা? তার সঙ্গে তোমার কিসের এত ঘোরাঘুরি? বাবার কথায় নীরা হাত কচলে বলল, বাবা ও আমার কলেজের সিনিয়র ছিল। সেই থেকেই আমাদের বন্ধুত্ব। নীরার দাদা সরু চোখে বোনের দিকে তাকিয়ে বলল, তা কি শুধুই বন্ধুত্ব? নাকি? বাবু চুপ করতো তুই। ওর কথা তো শোন। মায়ের কথায় নীরা একটু সাহস পেল। কিন্তু ওর বাবা ওর মাকে চুপ করিয়ে বলল, আবির তো ঠিকই বলেছে অঞ্জু। যাকগে সেসব বাদ দাও। নীরার দিকে তাকিয়ে বলল, আমি তোমার বিয়ে ঠিক করেছি। এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাইছি না। এই মাসের শেষে বিয়েটা ঠিক করেছি। কাল বিকেলে রেডি থেকো, ছেলের বাড়ি থেকে তোমাকে আশীর্বাদ করে যাবে। ছেলে আমার চেনা, সৌরভ দত্ত। ব্যাংকে চাকরি করে। পরিবার ভালো, যথারীতি বনিদি বাড়ি। এই বিষয়ে আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার কথার যেন কোনো নড়চড় না হয়। নীরা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল।
ভালোবাসার মানুষটাকে ভালোবাসি বলার আগেই দুর্ঘটনা। এমনটা না হলে কি খুব ক্ষতি হতো? ও যে ভেবেছিল আজ নিশ্চয় অন্তিম ওকে ওর মনের কথা বলবে, তাই নিশ্চয় অন্তিম ওকে বলেছিল আজ একটু কষ্ট করে শাড়ি পরে আসবে। না, অন্তিমের জায়গায় অন্য কাউকে মেনে নেওয়াটা সম্ভব না। যে করে হোক বাবাকে বোঝাতে হবে, অন্তত চেষ্টা করে দেখতে হবে। নীরা নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে। চোখ জ্বালা করছে ওর, গলাটাও ব্যথা করছে। বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। আমি অন্তিমকে ভালোবাসি। হ্যাঁ রে, তোর লজ্জা করছে না? বাবার মুখের উপর তুই নিজের ভালোবাসার কথা বলছিস। দাদার কথায় নীরা গ্রাহ্য করল না। বাবা, আমি অন্তিমকে ছাড়া কাউকে নিজের জীবনের সাথে জড়াতে পারবো না। ভাবা তো বহুত দূর। আমি কখনোই ওই ছেলেকে মেনে নেব না নীরা। এখনই বলে দিই, আশা করি তুমি ওই ছেলের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। একটা কথা সবসময় মাথায় রেখো, প্রেমের বিয়ে কখনো সুখকর হয় না। আর যেখানে পরিবারের আশীর্বাদ থাকে না সেখানে নিশ্চয় তুমি সুখে থাকবে না। বাবা, তুমি ভুল বললে। শুধু প্রেমের বিয়ে না, বাবা মা দেখে শুনে বিয়ে দিলেও কিছু কিছু ক্ষেত্রে সেই বিয়ে সুখকর হয় না। প্রেমের বিয়ে ক্ষেত্রে বলা হয় নিজের দোষে এই পরিণতি। আর বাবা মা দেখে শুনে দিলেও যখন সেই বিয়ে সুখকর হয় না তখন বলো কি করবি, তোর ভাগ্যে ছিল। অর্থাৎ নয় দোষটা তোমার আর নয়তো তোমার ভাগ্যের। দুটোর ক্ষেত্রেই পুরোটাই তোমার, তাই না? খুব বড় বড় কথা শিখেছ দেখছি। বেশ, যা খুশি করো। তবে ওই ছেলেকে বিয়ে করলে আমি তোমার সঙ্গে কথা বলা তো দূর, মুখও দেখব না। ভুলে যাব আমার কোনো মেয়ে ছিল। আর তুমি খুব ভালো করেই জানো আমার মুখের কথার নড়চড় হয় না। বাবা, এই নীরা, কাঁদছিস কেন? ঐশীর কথায় নীরার হুঁশ ফিরল। 7 বছর আগের কথাগুলো হঠাৎই ওর মনে পড়ে গিয়েছিল। শাড়ির আঁচলটা দিয়ে ভালো করে চোখের জল মুছে নিল নীরা। কিন্তু জল মুছতে গেলেই আগের কথা মাথায় ঘুরছে নীরার। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। তুই বস, আমি আসছি। নীরা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ঐশী একভাবে নীরার যাবার দিকে তাকিয়ে রইল। হঠাৎই ঐশীর পাশ দিয়ে কেউ নীরার কাছে যেতে গেলে ঐশীর কথায় ব্যক্তিটি দাঁড়িয়ে পড়ে। ওই দিকে কোথায় যাচ্ছ? ও কিছুক্ষণ পর চলে আসবে। ওর একটু নিজেকে সামলাতে সময় লাগবে। আশা করি সেই সময়টা তুমি ওকে দেবে। নাও, এখানে বসো, কফি অর্ডার করি। ও কাঁদছে কেন? এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ কি হলো? কিছু তিক্ত অভিজ্ঞতা মানুষকে ঠিকমতো বাঁচতে দেয় না, হুট করেই মনে এসে যায়। তাই হয়তো কষ্ট হয়। ওর এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে। কি এমন হয়েছে যে ও এত কষ্ট পাচ্ছে? ওর তো হাসি খুশি থাকার কথা ওর স্বামী। আর বলতে পারল না অন্তিম। গলাটা ধরে এলো। ঐশী অন্তিমকে স্বাভাবিক কণ্ঠে বলল, ওর কথা এখন থাক। এখন বলো তুমি কেমন আছো? ওই আছি। তো কবে বিয়ে করলি? সে 3 বছর হয়ে গেছে। তোমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু বাড়িতে কেউ ছিল না। পরে জানলাম তুমি ব্যাঙ্গালোরে। ওই চলছে জীবন। আর তোর বন্ধু, তার কি খবর? এত শুকিয়ে গেছে কেন? বর কি খুব কাজ করায় নাকি? ঐশী ঠিকই বুঝলো অন্তিম নীরার কথা বলছে। কিন্তু এই প্রশ্নের প্রেক্ষিতে ও কোনো উত্তর দিল না। কথা ঘুরিয়ে বলল, অ্যান্টি কেমন আছে? ভালো। তোমার বউকে দেখব বলেছিলাম, কয় তাকে আনলে না? অন্তিম হেসে বলল, এই জন্মে তো আমার বউকে দেখতে পেলি না। পরের জন্মে তুই কন্ট্যাক্টে থাকলে তোকে আমার বউকে দেখাবো। সে কি, বউ দেখালে কি তোমার বউকে চুরি করে নেব নাকি? ঐশী, তুই বেশি বুঝছিস। আমি এখনো বিয়ে করিনি। সে কি, বিয়ে করুনি কেন? মেয়ে খুঁজবো নাকি? হাতে অনেক মেয়ে আছে। তোমাকে কেউ বলেনি অন্তিমের জন্যে মেয়ে দেখতে? ওর ভালোমন্দ ভাবার মানুষ এখনো ওর কাছেই রয়েছে।
তোমরা তো কেবল কি করে কাউকে খারাপ রাখতে হবে তা চিন্তা করো। আর অন্তিম তুই এই মেয়েটার সঙ্গে দেখা করতে এসেছিস। আমি ভাবতে পারছি না। এরা দুই বন্ধুই এক। দেখ, হয়তো তোর কাটা গায়ে নুনের ছিটে দিতে দেখেছে। তোকে ওইভাবে দেখলে তবেই তো ওদের আত্মতৃপ্তি হবে। পিছনে কারোর গলার স্বরে ঐশীর বুকটা ধক করে উঠল। কার গলা শুনল ও? ঋষি। এত বছর পর ঋষি ততক্ষণে সামনে এসে দাঁড়িয়েছে। ঐশী ঋষির দিক থেকে চোখ সরিয়ে সামনে অন্তিমের দিকে তাকালো। আহ! ঋষি, তুই চুপ করত। আর ঐশী, শোন, আমি কাউকে নিজের জীবনের সঙ্গে জড়াতে চাই না। শুধু সেই আমার সব ছিল, আছে আর থাকবে। তাকে ছাড়া আমার বাম পাশটায় কাউকে জায়গা দেওয়া যাবে না। হ্যাঁ, তা কেন দিবি? যার জন্যে এতগুলো বছর কাউকে জীবনে আসতে দিলি না সে তো ভালোভাবেই সংসার করছে। এই দেখ, তোর সামনে যে বসে আছে সেও খুব ভালো আছে তার জীবনে। আর এই দেখ, আমাকেই দেখ, আমি তো আমার জীবনে এগিয়ে গেছি। ঐশীর দিকে তাকিয়ে বলল, কোনো প্রতারকের কাছ থেকে ধোঁকা খেয়ে তোর মতো নিঃসঙ্গ জীবন কাটাচ্ছি না। আমার জীবনে এমন কেউ এসেছে যাকে নিয়ে আমি খুব সুখে আছি, বুঝলি? এবার তোরও জীবনে এগিয়ে যাওয়া উচিত। ঋষির কথার অন্তিম ধমক দিয়ে বলল, আলতু ফালতু বকিস না। আর নীরার ব্যাপারে আমি কিছু শুনতে চাই না। আর ও তো আমাকে ধোঁকা দেয়নি। ও আমাকে ভালোবাসে না সেই সত্যিটা কেবল জানিয়েছে। এটা নর্মাল ব্যাপার ওকে। ঋষি চুপ করে গেল। অন্তিম ওকে পাশের চেয়ারটা ইশারায় বসতে বলল। ঋষির কথায় ঐশীর খারাপ লাগল। ঋষি যে কথাগুলো ওকেই শুনিয়েছে তা ও বেশ ভালোই বুঝেছে। ঐশী সেই সবে পাত্তা না দিয়ে অন্তিমকে ধরা গলায় বলল, নীরা যে বলল এই শহরে কেউ কারোর অপেক্ষা করে না। ও তো ঠিকই বলেছে, এই শহরে কেউ কারোর অপেক্ষা করে না। আমিও করি না। কারণ আমি জানি আমার অপেক্ষার মানুষটা আমার না। আর আমি যদি বলি সে তোমারই আছে তবে। ঋষি অবাক হয়ে ঐশীর দিকে তাকালো। অন্তিম নির্বাক দৃষ্টিতে ঐশীর দিকে তাকালো। কি বলল মেয়েটা? নীরা আমারই আছে মানে? ও তোমারই আছে অন্তিম দা। ও তোমাকে ভেবেই এখনো দিন শুরু করে। তোমাকে ভেবেই শেষ করে। ও এখনো তোমাকে ভালোবাসে। অন্তিম যেন কথা বলতে পারছে না। গলার স্বর কাঁপছে। চোখটা অসম্ভব লাল হয়ে রয়েছে। ঐশী একে একে সব বলল। ও কি একবারও সেই দিন বলতে পারল না? ও আমাকে ভালোবাসে। তবে হয়তো আজ ও অন্য কারো হতো না। না, এতটা বছর আমাদের কষ্ট পেতে হতো। কথাগুলো বলেই অন্তিম মাথা চেপে ধরে বসে রইল। অন্তিমের কথায় ঐশী বলে উঠল, ও তো বিয়ে করেনি। এই কথাটাই হয়তো কমতি ছিল। অন্তিম এবং ঋষি দুজনেই যেন ঝটকা খেল। অন্তিম শান্ত দৃষ্টিতে ঐশীর দিকে তাকাল। হ্যাঁ, ও সত্যিই বিয়ে করেনি। ও তোমাকে বলতে পারছিল না। আরেকদিকে বাবার কথা না মেনে তোমাকে বিয়ে করতেও পারছিল না। তাই ও বাড়ি থেকে চলে যায়। সবাই ভেবেছিল ও তোমার সঙ্গে পালিয়ে গেছে। কিন্তু ও তা করেনি। ও সেদিন ওর বাবার কথা মেনে একদিকে তোমাকে বিয়ে করেনি, কিন্তু অপরদিকে নিজের ভালোবাসাকে ছেড়ে অপরকে আপন করতে পারেনি। তাই ও সবাইকে ছেড়ে চলে যায়। ওর বাড়ির লোক অনেক খোঁজ করে কিন্তু কেউ ওকে পায়নি। ও এই শহরের ভিড়ে হারিয়ে গিয়েছিল। 7টা বছর পর ওর খোঁজ পাই আমি। বলতে গেলে হঠাৎ করেই কয়েক মাস আগে হুট করেই ওর সঙ্গে আমার দেখা হয়। ও পাশেই একটা স্কুলে শিক্ষকতা করে। স্কুল, বাড়ি, তোমাকে নিয়ে ভাবনা এইভাবেই দিন কাটছে ওর। তবে দিন শেষ ও ভালো না থেকেও ভালো থাকার অভিনয় ঠিকই করছে। ঐশী কিছুক্ষণ থামল। ওর চোখটা ছলছল করছে। ওর কথাগুলো বলতেই এত কষ্ট হচ্ছে না জানি ওই দুজন এতদিন কিভাবে কাটিয়েছে। একদিন, 2 দিন না, একেবারে 7টা বছর। অন্তিম স্তব্ধ হয়ে ঐশীর দিকেই তাকিয়ে রয়েছে। চোখ দিয়ে এক ফোঁটা করে জল পড়ছে। ঋষির নিজেকে অপরাধী লাগছে।
এতদিন ও নীরার নামে অনেক বাজে কথা বলেছে। ইনফ্যাক্ট আজও। আমি তোমার অনেক খোঁজ করেছিলাম, পাইনি। ঋষির দিকে তাকিয়ে বলল, তোমার ফ্রেন্ডকে রীতিমতো হাতে পায়ে ধরে তোমার খোঁজ পেলাম। তার দয়ার জন্যেই তোমার খোঁজ পেলাম। না হলে আমি জানি না ঠিক এই সম্পর্কের কি পরিণতি হতো। তবে এখন জানি। ঐশীর কথায় ঋষি মাথা নামিয়ে ফেলল। প্রতিবার যখনই ঐশী ওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে ও ততবারই ওকে এড়িয়ে গিয়েছে। ইগো তাই ওর বেশি হয়ে দাঁড়িয়েছিল। আরও আগে যদি ও ঐশীর কথায় পাত্তা দিত তবে হয়তো ওর বেস্ট ফ্রেন্ডের জীবনটা এতটা অগোছালো হতো না। ঐশী, তুই। থেমে গেল নীরা। ওর সামনে অন্তিম বসে রয়েছে। ও ঘাবড়ে গেল। অন্তিম এখানে কি করছে কে জানে। নীরা এগিয়ে গিয়ে অন্তিমের সামনে দাঁড়াল। অন্তিম ওর দিকে তাকায়নি, ওর দৃষ্টি নিচের দিকে। কেমন আছিস নীরা? ঋষির কথায় নীরার হুঁশ ফিরল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ভালো। তুমি কেমন আছো? বলেই ঐশীর দিকে তাকালো। ঐশী তখন ফোনে কথা বলছে। ওর হাসবেন্ড ফোন করেছে। অনেকক্ষণ হলো এসেছে। কখন ফিরবে তাই। নীরা আর বসল না। একবার অন্তিমের দিকে তাকিয়ে ঋষিকে বলল, আসছি রে। ঋষির দিকে তাকিয়ে বলল, আসি। অন্তিম এইবার মুখ তুলে নীরার দিকে তাকালো। ঐশী ফোন রেখে বলল, আবার কবে দেখা হবে? নীরা কিছু বলল না। হালকা হেসে চলে গেল। ঐশী জানে নীরা আর কোথাও বেরোবে না। হয়তো আর দেখাও করবে না। ঐশী অন্তিমের দিকে তাকালো। কিন্তু সে কোথায়? নেই। এ কি, অন্তিমদা কোথায়? চলে গেছে। তো তুমি তো বাড়ি ফিরবে, চলো ছেড়ে দিচ্ছি। না, প্রয়োজন নেই। ও নিতে আসবে। আসছি। ঋষিকে উঠতে দেখে ঋষি বলল, আমরা নর্মাল ফ্রেন্ড হতে পারি না? তুমি চাইলেই পারি। আসছি। কোনো একদিন বউকেও আলাপ করিয়ে দিও। আসছি। ঐশী চলে গেল। ঋষি ওর যাবার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। পরিবারের চাপে পড়ে ওদের ভালোবাসাটা হয়তো ভেঙে গেছে। কিন্তু দুজনেরই হৃদয়ের কোনো একটা কোণায় এখনো একে অপরের প্রতি ভালোবাসাটা একটু হলেও পড়ে রয়েছে। এখনো হয়তো গভীর রাতে, একলা দুপুরে কিংবা ক্লান্ত বিকেলে, বুকের বা পাশটা একে অপরের কথা চিন্তা করে চিনচিন করে নিজেদের ভালোবাসার অস্তিত্ব প্রমাণ করে। এই শহরের ভিড়ে ভালোবাসাগুলো এইভাবেই হারিয়ে যায়। খুব দ্রুত পায়ে নীরা ক্যাফে থেকে বেরিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। আর কিছুক্ষণ যদি ও অন্তিমের সামনে থাকত তবে হয়তো দম বন্ধ হয়ে মরেই যেত। ওর আসলেই ভুল হয়েছে। কেন যে ঐশীর সঙ্গে বেরোতে গেল কে জানে। এতদিন তো বেশ ছিল। আবার কেন? যে ওর কোনোদিন হবে না তার সামনেই ওকে পড়তে হলো। এবার নির্ঘাত ওর মৃত্যু হবে। যাকে ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয় তাকে ছাড়া এতদিন তো ছিল। আর বোধহয় পারবে না। কেন যে অন্তিম ওর হলো না। দীর্ঘশ্বাস ফেলল নীরা। যে কখনোই তোমার হবে না তার প্রতি কেন যে মানুষ আকর্ষিত হয় কে জানে। তারপর তারা বহন করে আজন্মকালের কষ্ট। এই পৃথিবীর চিরাচরিত নিয়মের মধ্যে এইটা যেন একটা তিক্ততা ভরা নিয়ম। নীরা হাঁটতে লাগল। বৃষ্টির জন্যে রাস্তায় একটাও ট্যাক্সি দেখতে পারছে না। এখান থেকে বেরিয়ে একটু সামনে গেলে ট্যাক্সি যদি দেখতে পায়। বৃষ্টির কারণে রাস্তাঘাট বলতে গেলে ফাঁকা। এই যে নীরা ম্যাম। থমকে দাঁড়ালো নীরা। বিড়বিড় করে বলল, অন্তিম তুমি? হ্যাঁ, আমি অন্য কাউকে আশা করেছিলে নাকি? নীরা জোর কদমে হাঁটতে লাগল। যত তাড়াতাড়ি হোক ওকে এখান থেকে যেতে হবে। আর এই অন্তিম হঠাৎ ওর পিছনে কেন যে আসে কে জানে। উফ, নীরা কি করছো? তুমি ছুটছো নাকি হাঁটছো? একটু আস্তে হাঁটা যায় না? নীরা থামল না। অন্তিমের দিকে তাকিয়ে বলল, আমার অনেক কাজ আছে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কেন, বরের জন্যে মন খারাপ করছে নাকি?
কতক্ষণ দেখনি বলো তো তাকে? হঠাৎই নীরার মধ্যে অভিমানের সঞ্চার হলো। অভিমান করেই বলল, হ্যাঁ ঠিক বলেছ, আমার বরকে কতক্ষণ দেখিনি বলো তো। মন খারাপ তো করবেই। অন্তিমের বেশ রাগ হলো। একবারও মুখ ফুটে সত্যিটা বলল না। নিজেও কষ্ট পাচ্ছে আর ওকেও কষ্ট দিচ্ছে। শক্ত গলায় বলল, চলো তোমাকে দিয়ে আসি। একা একা যাবার দরকার নেই। হেসে উঠল নীরা। হাতের ঘড়িতে কটা বাজে দেখে নিয়ে বলল, আমি একা পথ চলতে পারি। বলতে গেলে শিখে গেছি। আমার কাউকে প্রয়োজন নেই। তুমি বাড়ি যাও। ও বুঝেছি তুমি আমার সাথে কেন যেতে চাও না। আসল ব্যাপার হলো, তোমার স্বামী যদি আমাকে দেখে অন্য কিছু ভাবে তাই তো। ভ্রু কুঁচকে তাকালো নীরা। আবারও অন্তিম বলে উঠল, চিন্তা করো না, প্রয়োজন পড়লে বলো, এই অধম তোমাকে ভালোবাসতো। তুমি কখনো ভালোবাসনি। নীরা কিছু বলল না। একবার খালি গভীর শ্বাস ফেলল। ওই ছেলেটা যদি জানতো এই মেয়েটা ওকে কতটা ভালোবাসে। কিন্তু ওদের সম্পর্কে এই তাই ওদের আলাদা রেখেছে। কি হলো, চলবে তো? সত্যটাই বলো, বুঝলে? অন্তিম তোমাকে যেতে হবে না বলছি না। আমি যেতে পারবো। তুমি কি জানো, তুমি কিন্তু একগুঁয়ে হয়ে গেছো। আর তুমি কি ভাবছো, তুমি বলবে আর আমি তোমাকে ছেড়ে দেব? উহু, কখনো না। তাই চুপচাপ চলো। বুঝলে নীরা, সময় বদলেছে ঠিকই, কিন্তু আমি মানুষটা আগের মতোই আছি। নীরা আর কিছু বলল না। বলতে গেলে কি বলবে ঠিক বুঝল না। এটা সত্যি যে অন্তিম যখন একবার বলেছে তো সেই কাজটাই করবে। অন্তিম রাস্তার ওপারে ট্যাক্সি দেখতে পেল। নীরা চলো বলেই ওর হাতটা শক্ত করে ধরে রাস্তা পার হলো। আর নীরা সে তো পুরোটা সময় অন্তিমের দিকেই তাকিয়েছিল। সেই পুরনো অনুভূতিগুলো যেন ও অনুভব করছে। বুঝলে আজ যে কি আনন্দ লাগছে, কি বলবো তোমায়। হঠাৎ আনন্দ লাগার কারণ? অন্তিম লাজুক হেসে বলল, বুঝলে আজ আমার মায়ের বৌমাকে অবশেষে পেলাম। মা তো মাথা খারাপ করে দিচ্ছিল, বিয়ে কর বিয়ে কর করে। নীরা ভেবেছিল অন্তিম হয়তো ওর মতোই পুরনো কিছু অনুভূতির কথা ভাবছে। কিন্তু অন্যদিকে একটা খটকা লাগলো। কি বলল অন্তিম? নীরার মনে অনেক প্রশ্নের দানা বাঁধল। বিয়ে করনি এখনো? অন্তিম হালকা হেসে বলল, আসলে কি বলতো, তোমাকে ভালোবাসার পর আর কাউকে মনে ধরলই না। তাই আমার পাশের জায়গাটা এখনো খালিই রয়েছে। তবে ততক্ষণে ওরা গাড়ির কাছে এসে গেছে। এই যে দাদা যাবেন। কোথায় যাবেন? নীরা, এই নীরা, ঠিকানাটা বলো। অন্তিমের কথাগুলো নীরার মনে অনেক প্রশ্ন তুলছিল। হঠাৎই অন্তিম আর ট্যাক্সি ড্রাইভারের কথায় ওর হুঁশ ফিরল। বেহালা? হ্যাঁ যাব। অন্তিম গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল, উঠুন ম্যাম। গাড়ি চলতে আরম্ভ করল। নীরা অনেকক্ষণ ধরে অন্তিমকে কিছু বলার জন্যে উসখুস করছে, যা অন্তিমের নজর এড়াল না। কিছু বলবে? না না, কিছু না। জানালার দিকে মুখ করে তাকাল নীরা। ও চেয়েও অন্তিমকে বলতে পারল না ওর না বলা বাকি কথাটা। নীরার দিকে তাকিয়ে অন্তিম ঠোঁট কামড়ে হাসল। হ্যাঁ, তোমাকে যা বলছিলাম, তো বিয়ে তো এখনো করা হয়ে ওঠেনি। কিন্তু হঠাৎ করেই আজ একজনকে দেখে, বুঝলে, মুখে বলতে পারছি না অনুভূতিটা, যাকে বলে একেবারে লাভ এট ফার্স্ট সাইট। নীরা, তুমি ভাবতে পারছো 7 বছর, 7টা বছর পর আমার মনে হলো কাউকে আমার জীবনে জড়াতে পারবো। নীরা কিছু বলতে গিয়েও পারল না। গলাটা ধরে আসছে। নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। এত কেন ওর কষ্ট হচ্ছে? কেন? কই, এত দিন তো এত কষ্ট হয়নি। তখনও তো ও ভাবতো অন্তিম হয়তো ওর জীবনে এগিয়ে গেছে। তাহলে আজ কেন? শুধুই কি মানুষটাকে এত কাছে পেয়ে এই অনুভূতি? অন্তিম আবারও বলে উঠল, তো আগের বারে তো দেরি করে ফেলেছিলাম, কিন্তু এবারে আর দেরি করছি না, বুঝলে।
ঋষিকে বলে এলাম মেয়েটার খোঁজ খবর নিতে। নীরা বহু কষ্টে বলল, তবে তুমি আমাকে দিতে এসে সময় নষ্ট করলে কেন? তোমার উচিত ছিল ওই মেয়েটার কাছে যাওয়া। ধুর পাগলি, তুমিও না। আমি নতুনের আহ্বান জানাতে গিয়ে পুরাতনকে দূরে ঠেলে দেব, এমন তো আমি না। ও, তো কবে বিয়ে করছো? ভাবছি দেরি করব না, এই সপ্তাহেই বিয়েটা সেরে ফেলব। আর হ্যাঁ, তোমাকে কিন্তু আসতে হবে। আবার আমি কেন? আমি না গেলেও তোমার বিয়ে হবে অন্তিম। না নীরা, তোমাকে আসতেই হবে। পুরানোকে সাক্ষী রেখেই আমি নতুনকে নিজের করে নেব। নীরা কিছু বলল না, আসলে ওর কিছু বলার নেই। দাদা এখানে দাঁড়ান, তো চলো তোমাকে আরেকটু এগিয়ে দিই। এখান থেকে কতটা? নীরা গাড়ি থেকে নেমে বলল, না না, তোমাকে আসতে হবে না, আমি বাকিটা চলে যাব। আসছি। নীরা সামনের দিকে এগিয়ে গিয়েও পিছিয়ে এসে বলল, নতুন জীবনের জন্যে অনেক অনেক। বাকিটা আর বলতে পারল না, মুখ দিয়ে কথা যেন কিছুতেই বেরোচ্ছে না। নীরা আর দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বাড়ির দিকে পা বাড়ালো। আমার বিয়েতে কিন্তু অবশ্যই আসতে হবে, আমি ইনভাইট করে দিলাম। বাই। গাড়ির শব্দে নীরা বুঝল অন্তিম চলে গেছে। ও একবার পিছন ফিরল, বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আবার নতুন করে এই শহরের ভিড়ে ওকে বাঁচার চেষ্টা করতে হবে। আবার সব শুরু করতে হবে নতুন করে। এই শহরের ভিড়ে হারিয়ে যাওয়া ভালোবাসাগুলো কখনো শুরু হয় হুট করে, আবার হারিয়ে যায় হুট করে। তোমার শহরের ভিড়ের মাঝে আমি রব, বিরহে বিলীন। আজ রবিবার। নীরা আজ বেশ দেরি করেই ঘুম থেকে উঠল। রাতে বই পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি। এক ঘুমে একেবারে সকাল। রাতে খাবার পর্যন্ত খায়নি। চট জলদি বিছানা থেকে উঠে আগে বিছানা গুছিয়ে নিজে ফ্রেশ হলো। তারপর চটজলদি ওর জামাকাপড়গুলো সাবান জলে ভিজিয়ে দিল। আজ ওর অনেক কাজ। ঘর পরিষ্কার করতে হবে, কাপড়গুলো কাচতে হবে, রান্না করতে হবে, তার উপর আবার যোগ হয়েছে স্টুডেন্টসদের পরীক্ষার খাতা। সব মিলিয়ে নীরা আজ বেশ ব্যস্ত। ছুটির দিনে মানুষ যেখানে রেস্ট নিতে ব্যস্ত থাকে সেখানেও থাকে কাজে ব্যস্ত। তবে এই সব ওর ভালোই লাগে। চায়ের জলটা ওভেনে বসিয়ে নীরা সোফার কুশনের পর্দাগুলো চেঞ্জ করে ফেলল। তখন থেকে চুলগুলো নীরাকে বেশ ডিস্টার্ব করছে, তাই ও চুলটা খোপা করতে করতে ঘরের দিকে গেল। আজ সকাল থেকেই আবহাওয়াটা গুমোট ভাব। এই সকালেই ওর গরম লাগছে। বৃষ্টি আজ না হলে প্রাণ যেন হাঁসফাঁস করার জোগাড় হবে। হঠাৎই ওর ঘরের কলিং বেল বেজে উঠল। নীরা আর ঘরে গেল না, দরজা খুলতে গেল। নিশ্চয় নিচের তলার অ্যান্টি এসেছে। তাছাড়া ওর সাথে কেই বা দেখা করতে আসবে, কেউই ওর ঠিকানা জানে না। দরজাটা খুলে নীরা ভিতরের দিকে আবারও পা বাড়ালো। ওই দিকে চায়ের বসানো জল টকবক করে ফুটছে। অ্যান্টি, দরজাটা বন্ধ করে দাও। তুমি চা খাবে? অতিথিরা বাড়িতে এলে তুমি এইভাবে তাদের ওয়েলকাম করো নীরা? নীরা থমকে দাঁড়ালো। কার গলা শুনল অন্তিম। কিন্তু ও এখানে কি করছে? নীরা অন্তিমের দিকে তাকিয়ে রইল। ও এখনো ভাবতে পারছে না অন্তিম ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। কি হলো, বাড়ির ভিতরে আসতে বলবে না? অন্তিমের কথায় নীরার হুঁশ এলো। কিন্তু অন্তিমের পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে দেখে নীরা যেন চমকে উঠল। অন্তিমের মা। নীরা ইতস্তত বোধ করে বলল, অ্যান্টি, আপনি কিছু মনে করবেন না, ভিতরে আসুন। না না মা, কি মনে করব? তুমি তো আমার মেয়ের মতো। অন্তিমের মা ঘরে ঢুকলেই অন্তিম বাইরেই দাঁড়িয়ে রইল। নীরা সেই দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও পারল না। অন্তিম নীরাকে চুপ করে থাকতে দেখে বলল, আমাকে তো বললে না? না মানে, তুমি। ও এসো। অ্যান্টি, এই নিন চা। অন্তিমের মা চা মুখে দিয়ে বলল, বাহ, তুমি তো খুব ভালো চা বানাও।
নীরা কিছু বলল না। এবার অন্তিমই বলল, নীরা তোমাকে তো আমার বিয়ের ব্যাপারে বলেছিলাম। অন্তিমের কথায় নীরা শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। অন্তিম আবারও বলল, আজ আমার বিয়ে। সন্ধ্যার দিকে রেজিস্ট্রি ম্যারেজ করছি। আসলে তোমার বাড়ি থেকে রেজিস্ট্রি অফিস খুবই কাছে, 5 কি 10 মিনিটের পথ। তাই মাকে সকাল সকালই নিয়ে তোমার বাড়ি চলে এলাম। আসলে আমার অনেক কাজ বেরোতে হবে। মা একা কি করে আসবে? তুমি 7টা নাগাদ মাকে নিয়ে পৌঁছে যেও। আর তোমাকে আসতেই হবে। আমি আসছি। নীরাকে কিছু বলতে না দিয়ে অন্তিম বেরিয়ে গেল। কিন্তু যাকে কথাগুলো বলে গেল তার মনের অবস্থা কি সে আদৌ বুঝল? নাকি না বোঝার ভান করল? মেরুন রঙের বেনারসি শাড়িটা পরে ঘর থেকে বেরোলো নীরা। আজ সারাদিন অন্তিমের মায়ের সাথে এই বাড়িতে একসঙ্গে অনেক কিছু করেছে। অনেকদিন পর নিজেকে কেমন যেন ওর পূর্ণ লাগছিল। কিন্তু কোথাও একটা কষ্ট ওকে তিলে তিলে এখনো মারছে। এখন বিকেল 5:39। অন্তিম সকালে বেরিয়ে যাওয়ার পর আর বাড়িতে আসেনি। কি করে আসবে, সে যে খুব ব্যস্ত। অন্তিমের মা নীরার শাড়ির কুচিগুলো ঠিক করে দিতে দিতে বলল, দেখলে তোমাকে এই শাড়িতেই কত সুন্দর লাগছে। আর তুমি বলো কিনা এই শাড়িতে তোমাকে মানাবে না। বলি, অন্তিমের বিয়ে বলে কথা, সবাই কত সাজবে তুমি জানো? না, আসলে আমার এই সাজসজ্জা ভালো লাগে না। সে ভালো লাগুক আর না লাগুক সাজতেন হবেই। চলো চুলটা বেঁধে দিই। আমি বেঁধে নিচ্ছি। তোমাকেও তো রেডি হতে হবে, তুমি বরং যাও। রেডি হয়ে নাও। আরে আমি আবার কি তৈরি হব? বিধবা মানুষ, আমাকে দেখার মানুষ কি কেউ আছে? একটা শাড়ি পরব, চুলটা বেঁধেই বেরিয়ে পড়ব। তার আগে তোমাকে তৈরি করব আমি। নীরার চুলটা খুলতেই অন্তিমের মা বলল, বাহ, তোমার চুল তো খুব লম্বা। নীরা কিছু বলল না, চুপ করে রইল। কেমন যেন কষ্টটা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। জানো, অন্তিমের বাবা তো ছোটবেলাতেই মারা গেছেন। আমি খুব কষ্ট করে ওকে মানুষ করি। বলতে পারো আমি ওর বন্ধুর মতো। ও তোমাকে ভালোবাসতো তা আমি জানতাম। কিন্তু আমি ভাবতাম আমার ছেলের জন্যে আমি মেয়ে ঠিক করব। মোট কথা, তোমাকে আমি কখনোই ছেলের বউ করতে চাইনি। সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করতাম অন্তিম যেন তোমার কাছ থেকে সরে যায়। এক সময় তা ফলেও যায়। জানো, সেই দিন খুব খুশি হয়েছিলাম। নীরা গভীর নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবল, অন্তিম ওর কপালেই নেই। না হলে এত বাধা কেন? একদিকে যা হয়েছে ভালো হয়েছে। ও ভাগ্যিস সেই দিন অন্তিমের কাছে যায়নি। আসলে ওর বাবা ঠিকই বলেছিল, পরিবারের আশীর্বাদ ছাড়া কোনো বিয়েই সুখের হয় না। অন্তিমের মা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, কিন্তু সেই প্রার্থনাই আমার কাছে ভুল ছিল। এক সময় ছেলেটার কষ্ট বুঝলাম। ও নিজের মনে সেই কষ্ট লুকিয়ে রেখেছিল। বুঝতেই পারিনি। তখন তোমাকে শত চেয়েও আর পাইনি। কিন্তু আজ যখন পেলাম তখন। নীরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। চোখের জলটা মুছে বলল, তুমি গিয়ে তাড়াতাড়ি রেডি হও, দেরি হয়ে যাচ্ছে তো। নীরা রেজিস্ট্রি অফিসের সামনে আসতেই প্রথমে চোখে পড়ল অন্তিমকে। সাদা পাঞ্জাবিতে এতটা সুন্দর কাউকে লাগতে পারে নীরা বিশ্বাস করতেই যেন পারছে না। নীরাকে দেখে অন্তিম ওর সামনে গিয়ে দাঁড়ালো। ওর দিক থেকে যেন চোখ সরাতে পারছে না অন্তিম। শাড়িটা ওই পছন্দ করে কিনেছে। তার সঙ্গে হালকা সাজে ওকে আরো সুন্দর লাগছে। অন্তিম, আমি অফিসের দিকে যাচ্ছি, তুই আয়। অন্তিমের মা চলে যেতেই অন্তিমের দিক থেকে নজর সরিয়ে নীরা বলল, আমার এবার যাওয়া উচিত। নীরা যেতে উদ্যত হতেই ওর হাত ধরে অন্তিম অফিসের দিকে এগোলো। নীরা হাত ছাড়ানোর চেষ্টা করতেই অন্তিম বলে উঠল, যাবে তো অবশ্যই। তার আগে আমার বিয়েটা কমপ্লিট হোক। আর তাছাড়া পুরনোকে সাক্ষী রেখেই আমি নতুন জীবনে প্রবেশ করতে চাই। আশা করি তুমি আমার একটা কথা অন্তত রাখবে। অন্তিমের কথায় নীরা শান্ত হয়ে গেল।
কিন্তু অফিসের ভিতরে পা রেখেই থমকে দাঁড়ালো। এখানে ওর বাড়ির সকলে রয়েছে। এতদিন পর বাবা মাকে পেয়ে নীরা বাক শূন্য হয়ে গেছে। নীরা, তুমি অন্তিমকে বিয়ে করো। বাবার মুখে অন্তিমকে বিয়ে করো কথাটা শোনার জন্যে নীরা যেন প্রস্তুত ছিল না। এতদিনের অভিমান ঠিক হলে নীরা যে ওর বাবার কথা রাখতে পারবে না। অন্তিম যে এখন অন্য কাউকে ভালোবাসে। ও জোর করে তো। নীরার ভাবনার মাঝেই অন্তিম নীরার হাতে পেনটা ধরিয়ে চোখ মেরে বলল, বিয়ে করতে না চাইলেও বলবে না। বিয়ে তোমার আমাকেই করতে হবে। নীরা ফ্যালফ্যাল করে অন্তিমের দিকে তাকালো। কি বলছে কি? ওকে বিয়ে করতে হবে মানে? নীরার ভাবনার মাঝেই ঐশী বলে উঠল, দেখ, বিয়ে করতে না চাইলে বলে দে, আমার হাতে অনেক মেয়ে আছে। ঐশীর কথায় পাশ থেকে ঋষি টিপ্পনি কেটে বলল, এমন করে বলছে যেন আমাদের হাতে আর কোনো মেয়ে নেই। তুমি জানো আমার বন্ধুর পিছনে কত মেয়ে ঘোরে? ঐশী ভেঙচি কেটে বলল, সেটা আমাকে বলে কি হবে, নীরাকে বলো। ভবিষ্যতে বরকে সামলে রাখতে তো ওকেই হবে। নীরা আমার বন্ধুকে সামলাতে পারবে তো? না হলে এখনো বলে দাও। ঐশীর হাতে অনেক মেয়ে আছে। ওদের কথায় নীরার বাবা হালকা কেশে বলল, রাজি না থাকলে বল। আমার হাতেও অনেক মেয়ে আছে। এমন সোনার টুকরো ছেলেকে তো আর সারা জীবন আইবুড়ো রাখতে পারবো না। নীরার মা মুখ ভেঙচে বলল, সেই বুঝল। খালি 7 বছর আগে ঢং করছিল। যত সব। অন্তিমের মা হেসে উঠল, ওদের মিল যে এখন ছিল। 7 বছর আগে না। এতক্ষণে সবার কার্যক্রম নীরা আর অন্তিম পর্যবেক্ষণ করল। আর নীরা যা বোঝার বুঝে গেছে। অন্তিম নীরাকে ঠেলা দিয়ে বলল, সাইনটা করো না বাবা। আমার আবার হাত ব্যথা হয়ে গেলে আজ আর বিয়েটাই হবে না। নীরা ফট করে কাগজটায় সাইন করে বলল, এই আমি তোমার কোন জন্মের বাবা? এখন আমি তোমার বউ। সম্মান দিয়ে কথা বলো। নীরার কথায় অন্তিম সহ সকলে হেসে উঠল। অবশেষে ওদের বিয়েটা সম্পূর্ণ হলো। অন্তিম নীরার কানে ফিসফিস করে বলল, নীরা, হুই, এই শহরের ভিড়ে আমার সঙ্গে আরেকবার হারাবে? হারাবো। সারা জীবন তোমার হাতে হাত দিয়ে এই শহরের ভিড়ে হারাবো। অন্তিমের হাতটা নীরা আরো গভীরভাবে জড়িয়ে ধরে নিজের মাথাটা এলিয়ে দিল অন্তিমের কাঁধে। অন্তিম হালকা হেসে নীরাকে সযত্নে আগলে নিল। কিছুটা দূর থেকে ঋষি সেই দৃশ্যটা ক্যামেরা বন্দি করল। শহরের ভিড়ে কিছু কিছু ভালোবাসা এইভাবেও পূর্ণতা পায়। সব ভালোবাসা অপূর্ণ হয় না। তুমি যার বেলা শেষেও তুমি তারই থাকবে। সমাপ্ত।